আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। অদূরের হিমেল বাতাসে যেন শীতের রুক্ষতা মিশে আছে। কুয়াশার ঘন ঘোর তখনও কাটেনি। সকালের নরম রোদ্দুর খানিকটা আলস্যে ছড়িয়ে আছে প্রশস্ত সাদা কংক্রিটের পথের দুপাশে। হঠাৎই শব্দের ঝংকার তুলে খোলা হলো প্রধান গেটের সুবৃহৎ লোহদণ্ড। মৃত্যু মৃদু শব্দ করে এগিয়ে যাচ্ছে রোলস রয়েস প্রান্থম মডেলের গাড়িটির চাকা। চারিধারে অসুস কৃষ্ণচূড়া শিউলি সহ নাম না জানা বহু বৃক্ষে সজ্জিত প্রশস্ত সাদা কংক্রিটের রাস্তা বেয়ে গাড়িটি এগিয়ে চলল ভিতরের দিকে। মুহূর্ত কয়েকের মাঝে সেটি এসে থামলো সাদা মার্বেলের গম্বুজ আর নীলচে কাচের জানালায় সজ্জিত বিশালাকার প্রাসাদসম বাড়িটির সামনে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে এলো এই বাড়ির অর্থাৎ খান মহলের মধ্যমণি এমপি ওয়ালিদ খানের একমাত্র পুত্র ওয়াহাজ খান নীল। এলাকার জনপ্রিয় নেতা সাহেব নীল খান। তার পরনে শুভ্র রঙা পাঞ্জাবি, যার উপরে জড়ানো একখানা শ্বেত শুভ্র শাল। শালটির নিচে দৃশ্যমান সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি। তার মুখাবয়ব যেন এক শান্ত অথচ ধীর প্রতিচ্ছবি, স্বচ্ছ নীল রঙা। তার চোখের মণির তীক্ষ্ণ জলাইনের অধিকারী পুরুষটির সার্বক্ষণিক বিদ্যমান কপালের সূক্ষ্ম ভাঁজগুলো যেন তার অভিজাত্যকে দ্বিগুণ করে তোলে। আজ প্রায় 3 দিন বাদে খান মহলে প্রবেশ করল সে। গ্রামীণ সম্পত্তির এক সমস্যা নিষ্পত্তির কাজে প্রায় দিন 3 শহরের বাইরে ছিল সে। নীল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এগিয়ে আসলো প্রায় জন 4 মেট। সে তাদের মধ্যে থাকা বৃদ্ধ করে একজনকে সালাম দিয়ে প্রবেশ করলো অন্দরমহলে। নীলের রুমটা অতি যত্নে গোছাচ্ছে তারই ছোট ফুপুর একমাত্র মেয়ে, নাম সানজিদা আফরা মুন্নি। নীলের রুমটা আকারে এই বাড়ির সবচেয়ে বড়। এই বাড়ির অন্যান্য রুমগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। একেবারে অত্যাধুনিক ধাঁচের সেই রুমটাতে প্রবেশের পূর্বে প্রথমেই অতিক্রম করতে হয় একটা বৃহৎ গলিপথ, যার চারিধারটা সাজানো বিভিন্ন নামি দামি লেখকের বইয়ে। অতঃপর রুমে ঢুকতেই চোখে পড়ে বিশাল কিং সাইজ বেড, বিলাসবহুল ড্রেসিং টেবিলের বৃহৎ আয়না আর রুমের মাঝে থাকা সুবৃত্ত কাউচ। তবে তার রুমের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা হচ্ছে তার দক্ষিণ পাশের সুবৃহৎ সুইমিং পুলটা, যেটা সজ্জিত নানা সবুজ লতা গুল্ম আর বিদেশি ফুলের টবে। বিশাল রুমটা একা হাতে গোছাতে গোছাতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়ল মুন্নি। তবুও তার মুখে মুচকি হাসির রেখা বিদ্যমান, কেননা এটা তার শখের পুরুষের কক্ষ। হ্যাঁ, নীলই তার শখের পুরুষ, কিন্তু সে কথা কি নীল জানে? হয়তো না। নীলের কথা মনে পড়তেই ফের আরেকবার আনমনে মুচকি হাসল মুন্নি। বেডসাইড টেবিল থেকে নীলের একটা ফ্রেম বাঁধানো ছবি হাতে নিয়ে আদুরে স্পর্শে হাত বোলালো তাতে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে কেউ একজন উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মুন্নি আপু, তুমি এখানে? নিচে তো ভাই আসছে। ভেসে আসা সেই কণ্ঠস্বরে চমকে পেছনে তাকালো মুন্নি। বুকের ভেতর চলমান হৃৎপিণ্ডের অস্থির নৃত্য শান্ত করতে পরপর 2 বার বুকে থাপ্পড় দিল সে। পেছনেই দাঁড়িয়ে আছে নীলের একমাত্র ছোট বোন ওয়াসফিয়া খান নাহা। নাহার এমন হঠাৎ ডাকে তাকে ধমকাতে গেলেও তার বলা শেষ কথাটাই থমকালো মুন্নি। চিকচিক করে উঠল তার আখি জোড়া। প্রফুল্ল কণ্ঠে সে বলল, নীল ভাই আসছে? আরেক মুহূর্ত দাঁড়ালো না মুন্নি। খুশিতে আত্মহারা হয়ে ছুটে বের হয়ে গেল রুম থেকে। মুচকি হেসে তার পেছন পেছন ছুটল নাহা নিজেও। খানমহলের সুবিশাল ড্রয়িং রুম আজ পূর্ণ খানমহলের লোকজনের।
কারণ একটাই, সবাইকে ডেকেছেন বাড়ির কর্তা ওয়ালিদ খান নিজেই। আজ বড্ড খুশি তিনি। সুগার প্রবলেমের জন্য যেখানে বাড়িতে মিষ্টির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেখানে আজ নিজেই সবাইকে মিষ্টি বিলি করেছেন তিনি। তার পুত্র যেন বিশ্ব জয় করে ফেলেছে। অবশ্য সেটা বিশ্ব জয়ের থেকে কম কিছু নয় তার জন্য। যে জমির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘকালীন ভোগান্তি পোহাতে হয়েছে তাকে, সেই জমির সকল সমস্যার নিষ্পত্তি মাত্র 2 দিনে সম্পন্ন করতে পেরেছে তার একমাত্র পুত্র, খানবাড়ির সিংহ ওয়াহাজ খান নীল। সেই সুবাদেই এখানে সকলে আসুন, সবার সাথে একটু পরিচয় পর্ব সারা যাক। খানমহলের কর্তা বড় ওয়ালিদ খান এলাকার জনপ্রিয় এমপি, সঙ্গে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বড় কর্তি মির্জা সূচনা। তাদের 2 ছেলে মেয়ে, ওয়াহাজ খান নীল আর ওয়াসফিয়া খান মানাহা। তাদের 2 ছেলে মেয়ে, ওয়াহাজ খান নীল আর ওয়াসফিয়া খান নাহা। ছোট কর্তা ওয়ালিদজামান খান ভাইয়ের ব্যবসার নিবিড় সঙ্গী, তার সহধর্মিণী মির্জা সাইমা। তাদেরও 2 ছেলে মেয়ে, ওয়াহিদ খান নিহিত আর মেয়ে ওয়ারিশা খান নীরা। খান বংশের বড় মেয়ে অর্থাৎ ওয়ালিদ খানের ছোট, তবে বাড়ির সবার বড় বোন রৌশানারা খান। তার 2 ছেলে মেয়ে, মাহমুদুল হক রাউসিম। তার 2 ছেলে মেয়ে, মাহমুদুল হক রাউফিন আর মেয়ে রাউফিয়া হক রাফা। আর ছোট বোন রুমিন আরার এক মেয়ে সানজিদা আফরা মুন্নি। সবাইকে একে একে নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছেন ওয়ালিদ খান। সবাই নিচে থাকলেও 2 তলার ঝুল বারান্দা দিয়ে নিচে নীলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুন্নি। অপেক্ষা কখন নীল একটিবার তার দিকে তাকাবে। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত জলে ছুঁয়েছে ভেজা জল, মাতাল হাওয়ার ধরি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না। শীতকালীন এমন অসময়ের বর্ষার বাড়িধারায় সিক্ত হচ্ছে চারিপাশ। শীতের সুক্ত বাতাসে গাছের বর্ণহীন পাতাগুলো বেয়ে গড়িয়ে পড়ছে জলবিন্দুরা। এরই মাঝে এমন সময়ের বৃষ্টি উপভোগ করছে সদ্য ঢাকায় আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষে 2 অন্তরঙ্গ নিবিড় সঙ্গিনী নুরাইন হক তিহু আর তাসফিয়া মাহা। একের পর এক কলি মিলিয়ে গান গেয়ে চলেছে তারা। হঠাৎ তিহুর ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙল তাদের। দ্রুত থেকে সরে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়ে ফোনটা ধরল সে। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভেসে আসলো একটা নারীর কণ্ঠ। আজকে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিহু। বৃষ্টিটা কিন্তু একদমই ভিজবে না, পরে সমস্যা হলে ওখানে তো আমি নেই, কে সামলাবে তোকে? তিহু কণ্ঠস্বর শুনে চিনে ফেললো এটা তার মায়ের কণ্ঠ। কৌতুক ভরা কণ্ঠে সে বলে উঠল, নো টেনশন, ডু ফুর্তি আম্মু, আমার মাহু আছে না। ওইটাই তো আমার ভরসা। তিহু হেসে মাহার দিকে ফিরে মনে মনে বলল, তোমার ভরসাকে নিয়ে একসাথেই তো বৃষ্টিতে ভিজছি আমি আম্মু। অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা আম্মু রাখো, কালকে ভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, পড়তে বসছিলাম আমি। ওই পাশ ভেসে আসলো আশালো তিহুর মায়ের রাশ ভারী কণ্ঠ। আচ্ছা পর, তবে মনে থাকে যেন বৃষ্টিতে একদমই ভিজবি না। আচ্ছা। কলটা কেটে দিল সে। মাহা তার দিকে এগিয়ে এসে বলল, কে কল করেছিল রে? আমার যেহেতু বর বা বয়ফ্রেন্ড কেউ নেই, সেহেতু এ সময় আমাকে আমার মাদার ইন্ডিয়ায় কল করেছিল। মাহা নাক ছিটকিয়ে বলল, সোজা কথায় উত্তর দিতে পারিস না? ল নিয়ে পড়ছি মামু, একটু তো ঘুরায় কথা বলতেই হবে। মাহা চোখ মুখ বৃষ্টিভাবে ছিটকিয়ে বলল, আই উইশ তুই কোনো একদিন ভালো হবি। তাহলে উইশটা পকেটে পরে রাখো, কেননা আমি কোনোদিনও ভালো হব না। হাতে থাকা গ্লাসটাতে ফলের রস নিয়ে গুটি গুটি পায়ে নীলের রুমে প্রবেশ করলো মুন্নি। হাতে বিদ্যমান কাচের গ্লাসটা ঠকঠকিয়ে কাঁপছে তার। সেটা কি শীতের তীব্রতাই নাকি নিজের মধ্যেকার
ভীতচেতার তরুণ। জানা নেই মুন্নির, তবে কেবল এতটুকুই জানা, নীলের রুমের সামনে আসলে হৃদস্পন্দনের এক অদ্ভুত রকম দ্বিগুণ সঞ্চালন অনুভূত হয় তার। রুমে ঢুকেই মুন্নি দেখতে পায় কোথাও নেই নীল, তবে সে বেশ ভালো করেই জানে নীল কোথায়। জুসের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে গ্লাস কভার দিয়ে সেটাকে ভালো করে ঢেকে অতঃপর পা বাড়ালো নীলের রুমের পূবের দিকের বিশাল ব্যালকনিটার উদ্দেশ্যে। এদিকে কক্ষে ঠিক পূব প্রান্ত, যেখান থেকে প্রতিদিন সকালে দৃশ্যমান হয় সূর্যোদয়ের রক্তিম আভা। ছাদ খোলা সেই বিশাল ব্যালকনিটার একটা বেতের চেয়ারে বসে আছে ওয়াহাজ খান নীল। নিয়মিত জিমে দরুন ফুলে ওঠা পেশি বহুল শৈল্পীর দেহ তার আবৃত অফ হোয়াইট কালার শর্ট পাঞ্জাবিতে। হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার অন্তরালে। মুন্নি বিমোহিত দৃষ্টিতে চেয়ে থাকলো তার পানে। এই পুরুষটার প্রত্যেকটা কার্যক্রমেই হৃদয় আনচান করে ওঠে তার। তাই তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পারলেও প্রতিদিনই সে মুখে ওড়না চাপা দিয়ে এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখে নিজের প্রিয় মানুষটিকে। চোখ কি কপালে তুলে গাড়ি চালান? কানা লোক কোথাকার। আল্লাহই জানে এদেরকে কে যে ড্রাইভিং লাইসেন্স দেয়। আমার কোমরটা মনে হয় একদমই গেল। ক্ষিপ্ত বাঘিনী ন্যায় ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই থামলো তিহু। সে যাচ্ছিল ভার্সিটির উদ্দেশ্যে। এমনিতেই আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে তার উপর ভার্সিটি থেকে মিনিট 10 দূরত্বের একটা স্থানে ফাঁকা রাস্তা দেখে যখন অতি দ্রুত স্কুটি চালাতে ব্যস্ত, সে তৎক্ষণাৎ কোথা থেকে জানি এক বিশালাকার গাড়ি এসে ধাক্কা দিয়ে এক প্রকার উল্টে দিল তার স্কুটিটির নিচে চাপা পড়তে পড়তে বেঁচে গেছে সে। যদিও সঙ্গে সঙ্গে ব্রেক কষার দরুন তত একটা ক্ষতি হয়নি তার, তবুও শখের স্কুটির এমন হাল দেখে মেজাজ সামলাতে পারল না তিহু। অন্যদিকে আজ একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং থাকায় একটু সকাল সকালেই নীল বেরিয়েছিল অফিসের উদ্দেশ্যে। সাধারণত এই সময়টাতে এই প্রান্তের রাস্তাটা প্রায় জনমানবহীন থাকে, তাই ড্রাইভার আসিফ তত একটা খেয়াল না করে কোনো রকম সারা শব্দ ব্যতীত এই পথে গাড়ি অতি প্রসন্ন চিত্রে নিজের ইচ্ছে মতো স্পিডে চালাচ্ছিল, যার দরুন এমন একটা অঘটন ঘটল। ভেসে আসা সেই নারী কণ্ঠে দ্রুত গাড়ি থেকে নামলো নীল। কি হলো, কথা কানে যাচ্ছে না? বেরোন গাড়ি থেকে এক্ষুনি, নয়তো এই নুরাইন হক আপনার এত দামি গাড়ির 12টা বাজিয়ে ছাড়বে বলে দিলাম। কথাটা বলতে বলতেই একবার সামনে তাকায় তিহু। পলকেই নিঃশ্বাস আটকে আসে তার, যেন কোনো গ্রিক দেবতাকে হঠাৎ কোনো সাদা কালো ক্যানভাসে জীবন্ত করে তোলা হয়েছে। তার সামনেই দাঁড়িয়ে আছে এক পুরুষ, উচ্চতায় প্রায় 6 ফুট, যার সুঠাম বলিষ্ঠ দেহ যেন শিল্পীর হাতে নিপুণভাবে গড়া। পুরুষটির পরনে শুভ্র শার্টের ওপর কালো ব্লেজার, একেবারে ফর্মাল গেটআপ, তবে তার চোখের কালো রোদ চশমাটা তাকে আরো বেশি ডোমিনেটিং করে তুলছে। যাই হোক, তিহু কি দমকার পাত্রী নাকি? হোক সে গ্রিক করে মতো দেখতে, অথবা স্বয়ং গ্রিক গড নিজেই, তিহুর কিছুই যায় আসে না। সে শুধু জানে এই লোকটা তার স্কুটির অবস্থা খারাপ করেছে। সে সামনে থাকা লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়েই 2 কদম এগিয়ে সে লোকটার চোখে চোখ রেখে বলল, আপনি কি চোখের সমস্যা আছে? আর সমস্যা যদি থেকেই থাকে তবে চোখের ডক্টর দেখান। নিজের সমস্যা নিয়ে ঘুরে বেরিয়ে অন্য মানুষের সমস্যার কারণ হওয়ার মানেটা কি? হ্যাঁ, নীল কিছু একটা বলতে যাবে তার আগেই তিহু আবার বলল, এই যে শুনুন মিস্টার, আমি খুব ভালো করেই জানি আপনি এখন কি বলবেন। যে সরি, আর হবে না, ভুল হয়ে গিয়েছে, আমি দেখতে পারিনি, এইসবই তো। শুনুন মিস্টার কালা চশমা, আপনি আমার গাড়ির ক্ষতি করেছেন, তাই জরিমানা তো অবশ্যই দিতে হবে। কোনো কথায় কাজ হবে না, নয়তো আমিও আপনার এত সুন্দর দামি গাড়িটার কাজ ভেঙে বলবো সরি, দেখতে পাইনি। তার এমন কথোপকথনের মাঝেই হঠাৎ গাড়ি থেকে নেমে আসে আসিফ। নীলের সাথে এমন রুক্ষ ব্যবহারকারী মেয়েটাকে শাসিয়ে সে বলে। তিহুর মেজাজ এবার সত্যি সত্যি বিগড়ে গেল। একে তো লোকটা তার গাড়ির ক্ষতি করেছে, তার উপর আবার এত বড় বড় কথা। সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, উনি লাল, নীল, হলুদ, কমলা যেখানেই হোক না কেন, আই ডোন্ট কেয়ার।
উনি আমার স্কুটির ক্ষতি করেছে, সো ফাইন না দিয়ে ওনাকে আমি এখান থেকে এক চুলও নড়তে দেবো না। এইদিকে নীল অভিভূত দৃষ্টিতে চেয়ে আছে মেয়েটির পানে। মেয়েটির এত সাহস, বারংবার অবাক হচ্ছে সে। যেখানে কোনো মেয়ে কি এলাকার বড় বড় গ্যাংস্টাররাও তার নামে কাঁপে, সেখানে এইটুকু পুচকি সাইজের মেয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে এত বড় বড় কথা বলছে। বাঁকা হাসল নীল। অতঃপর আসিফকে হাতের ইশারায় থামিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলল, What do you want as a penalty? আপাতত আমার আপনার গাড়িটা ভেঙে দিতে ইচ্ছে করছে, ভেঙে দিই। মেয়েটির এমন কথা, নীলের এমন নির্লিপ্ততায় বেশ ভয় হলো আসিফের। নীল যে শর্ট টেম্পার, তাতে এখন যদি এই মেয়েটার কিছু করে ফেলে তাহলে কি হবে? সে ভয়ে ভয়ে মেয়েটির দিকে ফিরে বলল, বিশ্বাস করেন, বিগত 10 মিনিট আগেও আমার মাথাটা একদম ঠিক ছিল, কিন্তু যখন আপনার কি বলেন যেন, নীল না লাল খান, যাই হোক না কেন, উনি আমার স্কুটিটাকে ওনার ওই বিশাল আকৃতির দানব গাড়িটা দিয়ে ধাক্কা দিয়েছে না, তখন থেকেই মেজাজটা আমার চাঁদের দেশে। As your wish, you can break my car. তিহু আসিফের সাথে কথা থামিয়ে নীলের দিকে ফিরে বাম ব্রুটা সামান্য নাচালো। অতঃপর চোখ দুইটায় একরকম শয়তানি ভাব এনে বলল, আর ইউ শিওর? Always. এদিকে তাদের এমন কথোপকথনে পরাণ পাখি উড়াল দেওয়ার মতো অবস্থা আসিফের। সে মনে মনে আল্লাহ আল্লাহ করছে যেন নীল এখানে কোনো অঘটন না ঘটিয়ে বসে। তিহু বাঁকা হেসে কিছু করতে যাওয়ার আগেই তার মনে পড়ল আপাতত ভার্সিটিতে যাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। তাই সে নীলের উদ্দেশ্যে বলল, আপাতত আমার কাছে অত ফালতু সময় নেই যে আপনার এই দামড়া গাড়ি আমি ভাঙবো, তাই আপনি আমার স্কুটিটা সারানোর ব্যবস্থা করুন। আসিফ যেন হাত ছেড়ে বাঁচল। নীলটাকে চোখের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে স্কুটার নিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করলো আসিফ, উদ্দেশ্য গ্যারেজে যাওয়া। তবে তার আগে মনে করে তিহুর কাছ থেকে তার বাসার ঠিকানাটা নিয়ে গেল আসিফ, যাতে স্কুটি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে যেটা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারে। এদিকে আসিফ যাওয়ার সাথে সাথে নীল যেই না গাড়িতে উঠতে যাবে, ঠিক তৎক্ষণাৎ পিছন থেকে তিহু বলল, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার লাল সাহেব? আপনি চলে গেলে আমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবে কে? হুম, এখন একদমই বলবেন না যে আপনার টাইম নেই। আপনি আমার পাক্কা 30 মিনিট লেট করিয়েছেন, সো এখন আমাকে ভার্সিটিতে আপনাকেই পৌঁছে দিতে হবে। নীল বারংবার অবাক হচ্ছে মেয়েটির এমন ব্যবহারে। শেষ পর্যন্ত কিনা মেয়েটি তার নামও বিকৃত করলো। মেজাজ সামলাতে ভাসমান শিরার পেশি বহুল হাতটা শক্ত হলো তার। চল শক্ত করে গাড়িতে উঠে মেয়েটির উদ্দেশ্যে সে বলল। ওঠো। তিহু এক বাঁকা হাসি হেসে মনে মনে বলল, পথে আসো চান্দু, আমারে না নিয়া যাবা কই? গাড়িতে উঠে বসলো সে। সঙ্গে সঙ্গে গাড়ির সর্বোচ্চ স্পিডে সেটি চালাতে শুরু করলো নীল। গাড়ি এসে থামলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকের প্রধান ফটকের সামনে। হঠাৎ ব্রেকের কারণে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল তিহু। বাইরে তাকিয়ে সে দেখতে পেল সামনে দৃশ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। একবার নীলের দিকে তাকালো সে। নির্লিপ্ত ভঙ্গিমায় ড্রাইভিং সিটে বসে আছে নীল। তিহু বের হয়ে যাওয়ার আগে আরেকবার বলল, ধন্যবাদ মিস্টার লাল সাহেব, যদিও ধন্যবাদটা আপনার আমাকে দেওয়া উচিত, কেননা আমি আপনার গাড়ি এখনো ঠিক রেখেছি। হোয়াট এভার, আমি আবার একটু নরম মনের মানুষ কি না, তাই আপনাকে থ্যাংক ইউ বললাম আমি। আর হ্যাঁ, মনে করে আমার স্কুটিটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কথাটা বলেই বেরিয়ে গেল তিহু। নীলের চোখ মুখে যেন আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটেছে। অগ্নিস্ফুলিঙ্গ ঝরে পড়েছে তার কালো রোদ চশমার নিচের নীলাভ চোখ দুটি দিয়ে। ভার্সিটির ক্লাস শেষে আইন অনুষদের এলাকা পেরিয়ে তিহু আর মাহা এগিয়ে যাচ্ছে কার্জন হলের দিকে। উদ্দেশ্য বাসায় ফেরা। একই ফ্ল্যাটে ভাড়া থাকে তারা দুজনে। হঠাৎই মাহা বলল, তোকে তো আমি সে কোন সকালে ফোন করেছিলাম, তাও এত দেরি করে আসলি কেন? কানির কানি, তুই আর আমি কি আলাদা বাসায় থাকি? একই বাসায়, একই ফ্ল্যাটের, একই রুমে থাকি আমরা, তারপরেও ভার্সিটিতে এসে আমাকে ফোন করেছিলে কেন? ভাষা ঠিক করছিলি, আর তুই তো পড়ে পড়ে মোষের মতো ঘুমাচ্ছিলি। আমারও ঠিক খেয়াল ছিল না যে আজকে ইম্পর্টেন্ট ক্লাসটা আছে, তাই আর তোকে ডাকিনি। তারা হাঁটতে লাগলো। মাহা ফের বলল,
কি রে, বললি না তো, দেরি হলো কেন? আর তোর স্কুটি কই? স্কুটির কথা মনে পড়তেই কপাল সামান্য কুঁচকালো তিহু। আরে আর বলিস না, কোত্থেকে এক আবার লোক এসে আমার স্কুটিটা 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, ওই লোককে এত টাইট দিয়েছি না, জীবনে আর কখনো অসাবধানে গাড়ি চালাতে গেলেও না 10 বার ভাববে আমার কথা। তারপর তোর কোথাও লাগেনি তো? আর স্কুটিটা কই? না না, সেভাবে লাগেনি, শুধু ওই স্কুটিটা আমার উপরে পড়েছিল বলে একটু ব্যথা লেগেছিল আর হাতটা একটু ছিলে গিয়েছে, নাথিং এলস। আর স্কুটিটা ওই আবার লোকের এক সহচর বলেছে রাতের মধ্যে পাঠিয়ে দেবে ঠিক করে। আচ্ছা চল, বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছি। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলেছে একা পথে। রাস্তা দিয়ে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎই রাস্তার পাশের কিছু বখাটের এমন গানের থমকালো তারা। তিহু তাদের দেখে ফিরে বলল। ও নাইস সং, আই লাইক ইট। বখাটেগুলো হেসে একযোগে বলল। ও আগুন সুন্দরী। এদিকে বখাটেগুলো এমন সম্বোধনে মেজাজে সপ্তমে চড়ে গিয়েছে মাহার। দাঁতে দাঁত চেপে তিহুর হাতটা শক্তভাবে চেপে ধরেছে সে। তিহু মাহার দিকে ফিরে চোখের ইশারায় বলল। কুল বেবি। অতঃপর বখাটেগুলোর দিকে এগিয়ে গেল সে। একটু অন্যরকম স্টাইলে হেসে বলল। আই রিয়েলি লাইক দিস সং, বাট গানটা না শিল্পীর কণ্ঠে মানায়। রাস্তার পাশের কুকুরগুলো ঘেউ ঘেউ করলে কানের যন্ত্রণা ব্যতীত আর কিছুই হয় না। বখাটেগুলো তিহুর এমন ঠান্ডা মস্তিষ্কের অপমান মুহূর্তেই বুঝে ফেলল। তবে তাদেরকে লজ্জা পেতে আছে নাকি? নির্লজ্জ বেহায়ের দল বলল। এবার আর কে সামলাবে তাদের? বখাটেগুলো একসাথে খেপে বলে উঠল। তুমি কি আমাদের অপমান করার চেষ্টা করলে আগুন সুন্দরী? একদমই না, আমি তো সরাসরি অপমানই করলাম। যদিও কুকুরকে কুকুর বলে কুকুরের অসম্মান হয় কিনা জানা নেই আমার। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর ওই সুন্দর মুখটা কালকে সকালে আর কাউকে দেখাতে পারবি না। আরে যা শালা, আমার ছোটবেলায় কুকুরের কামড়ানির ভ্যাকসিন দেয়া আছে। অতি সভ্য মেয়ে ছিলাম তো। যাই হোক, তোদের মতো কুকুরকে যদি ভয় পেতাম না, তাহলে এই ঢাকা শহরে টিকতে পারতাম না। বখাটেগুলো তার দিকে তেড়ে আসতে গেলেই রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে তাদের মধ্যকার লিডার টাইপ একটার মাথায় সজোরে আঘাত করলো তিহু। বাদ বাকি সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল। একটা ছেলে তার দিকে তেড়ে আসতে গেলেই মহা পাশ থেকে আরেকটা লাঠি নিয়ে সেই ছেলেটার মাথায়ও দিল সজোরে এক বাড়ি। সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে নিচে বসে পড়ল ছেলেটা। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়েছে। রীতিমতো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে স্থানটা। ঠিক তখনই সেখান থেকে যাচ্ছিল একটা পুলিশের জিপ। রাস্তার পাশে এমন মারামারি হতে দেখে থামলো তারা। দুইজন পুলিশ বের হয়ে এসে তিহু আর মাহাকে ধরতে যেতেই তিহু বলে উঠল। আমাকে পরে ধরবেন ম্যাম, আগে আপনার ফোনটা দিন। আসলে আমার ফোনটা বাসায় থেকে গিয়েছে তো, আমার শ্বশুর আব্বাজানকে একটা কল করবো আর কি। পুলিশের কনস্টেবলটি অবাক দৃষ্টিতে তাকালো তিহুর দিকে, বলল। শ্বশুর মানে? শ্বশুর মানে শ্বশুর? ও, না বললে তো আবার চিনবেন কি করে? এমপি ওয়ালিদ খানকে চেনেন? আমি ওনার একমাত্র ছেলের ফিয়ন্সে। সেও একটু জানুক তার এলাকাতেই তার ছেলের হবু বউ কিভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যেখানে ফার্স্টে তাকেই উত্ত্যক্ত করা হয়েছে। কি হলো দিন? ওয়ালিদ খানের নাম শুনেই মহিলা কনস্টেবলটি দ্রুত জিপের মধ্যে বসে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে কি একটা জানি বলল। মুহূর্তেই সেখান থেকে নেমে আসলো অফিসারটি। তিহুর উদ্দেশ্যে সে বলল। মামা বাড়ির মোয়া পেয়েছো? বললেই হলো তুমি ওয়ালিদ খানের ছেলের বউ। আসলেও আব্বুর বুদ্ধি আছে বলতে হবে। তিনিই তো চেয়েছিল যাতে তার ছেলের সাথে বিয়ের আগে আমাকে কেউ না চিনুক, আর ঠিক সেটাই হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা আমায় দিন, আমি জাস্ট একটু ফোন করব। কি জানি কি ভেবে অফিসারটি বলল। না না, উনি ব্যস্ত মানুষ, ওনাকে ফোন করে আর কেন জ্বালাতন করবা? ব্যাপারটা আমরাই সামনে নিচ্ছি। বলো তোমাদের কে কে ডিস্টার্ব করছে? তিহু বখাটেগুলোর দিকে তাকিয়ে বলল। এরা সবাই। অফিসারটি তিহুকে আশ্বস্ত করে বলল।
ব্যাপার না মামনি, তোমরা যাও, আমরা সামলে নিচ্ছি। ওকে যখন আব্বুর কাছে কল দিতে দিলেনই না, তাহলে আপনারাই দেখে নিন ব্যাপারটা। আর খেয়াল রাখবেন ওরা একটাও যেন শাস্তি থেকে বঞ্চিত না হয়। অফিসারটি মাথা নাড়িয়ে জানালো। আচ্ছা। আমি অতি দ্রুতই সেখান থেকে প্রস্থান করলো দুই রমণী। সবে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কনফারেন্স শেষ করে নিজেদের অফিস ভবনের দোতলার সুবিশাল কেবিনের সোফাটাতে শরীর এলিয়ে দিয়েছে নীল। হাতে থাকা ক্রিস্টালের বলটি অনবরত ঘুরিয়ে চলেছে সে। বারংবার তার চোখের সামনে ভেসে উঠেছে সেই ক্ষিপ্ত রমণীর সাহসী গর্জন। স্মৃতির পাতায় দোলা দিচ্ছে রমণীটির দেয়ার নাম, মিস্টার লাল সাহেব। চল মুখ শক্ত করে বসে আছে নীল। হঠাৎই কেবিনে প্রবেশ করলো তার প্রিয় আয়াজ এহসান। আয়াজকে দেখেই নীল বলল, I need some information, Ayaz. First, আয়াজ এগিয়ে এসে বলল, কি ইনফরমেশন স্যার? আসিফের কাছে একটা অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেসে তুমি যাবে স্কুটি নিয়ে। আয়াজ অবাক হয়ে তাকালো নীলের দিকে। সে তো এসেছিল কিছু ফাইল নীলকে দেখাতে, কিন্তু নীল এসব স্কুটির কথা, অ্যাড্রেসের কথা কি বলছে কিছু না বোঝা সত্ত্বেও কোনো প্রশ্ন করলে না আয়াজ। বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সে বলল। ওকে স্যার। প্রত্যুত্তরে এক অদ্ভুত রকম বাঁকা হাসলো নীল। ফ্ল্যাটে আসার পর থেকেই তিহু লক্ষ্য করছে মাহা অন্যরকম ভঙ্গিমায় চোখ সরু করে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপার কি রে মাহু, এমনি তাকায় আসোস কেন? আমার কি চেহারা সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ, সে দ্রুত ড্রেসিং টেবিলের ওপর আয়নাটা সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলল। না না, যেমন ছিলাম তেমন তো আছি। তারপর সে মাহার দিকে ফিরে বলল, তয় এখনো কি দেখিস? দেখছি যে আমি কত বড় ভণ্ডের সাথে থাকি। তিহু চোখ সরু করে বলল, মানে? অ্যাম্বির ছেলের বিয়ে কবে ঠিক হলো রে? আচ্ছা থাক। আচ্ছা তুই আমাকে এটা বল যে অ্যাম্বির ছেলের নাম কি? তিহু হেসে বলল, ও, এই ব্যাপার। তখন যদি আমি এমপির ছেলের কথা বুদ্ধি করে না বলতাম, তাহলে এতক্ষণে লাল দালানের মধ্যে থাকতে হতো বেবস। তুই আর তোর বুদ্ধি, তা এমন উদ্ভট বুদ্ধি হঠাৎ করে তোর মাথায় এলো কোত্থেকে? এমনি হঠাৎ পাশের দেয়ালে লাগানো এক পোস্টারে তাকিয়ে দেখলাম এমপির ছবি, তখনই হুট করে মাথায় আসলো। আর এমনিতেও কিছুদিন পরেই ইলেকশন, তো ওই নির্জীব পোস্টার আর তার মালিক কোনো কাজে তো আসুক আমাদের, নাকি? অফিসারটা যদি তোর থেকে নাম্বারটা চাইতো তাহলে? কাম অন মাহু, এত কিছু ভাবলে কি আর তখন ওই বুদ্ধিটা মাথায় আসতো? ওরে ভণ্ডরে, তুই যে লোকের কথা বলেছিস না, এমপির ছেলে, তুই কি জানিস উনি কি পরিমাণের ফেমাস পারসন? আমি তো ঢাকায় আসার আগে মামার কাছে ওই লোকের নাম শুনেছি, ওয়াহাস খান সম্ভবত। এখন যদি এই কথা ওই লোকের শোনে যে তুই ওনার পরিচয় ভাঙিয়ে খাচ্ছিস, তাহলে তোর কি মনে হয় তুই আস্ত থাকবি? জো হোগা দেখা যায়গা। শীতের রিক্ততার প্রহরের সমাপ্তি অতি সন্নিকটে। পত্রহীন বৃক্ষ শাখাগুলিতে বসন্তের প্রথম বার্তা যেন কুঁড়ি হয়ে দেখা দিচ্ছে। গাছের ডালে কোকিলের আনাগোনা আর অলস মধ্যাহ্নে ভেসে আসা তার চাপার ডাক বসন্তের আগমনের বার্তা বাহক হিসেবে কাজ করছে। বাতাস এখনো উষ্ণ হয়নি, তবু তার মধ্যে এক গোপন ব্যাকুলতা মিশে আছে। আকাশে সোনালি রোদ আর নরম হওয়ার স্পর্শ, মনে হয় প্রকৃতি যেন রঙিন ওড়না পরে বসন্তের অপেক্ষায় আছে। সেদিন তিহু আর অফিসারটার কথোপকথন শুনেছিল তাদেরই অনুষদের কেউ একজন। ব্যাস, তারপর থেকেই পুরো আইন অনুষদ জুড়ে গুঞ্জন উঠেছে তিহু আর নীলকে নিয়ে। বেশিরভাগ সবাই তো এটা বিশ্বাস করেই বসে আছে যে তিহু সত্যি সত্যি নীলের বাগদত্তা। তিহু প্রথম দিকে তত একটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছে ব্যাপারটা ঠিক কতদূর গড়িয়েছে। তবে এখন আর সবার ভ্রান্ত ধারণা ভাঙার সুযোগ নেই তার কাছে। ইতিমধ্যে এমন ভুয়া পরিচয় কাজে লাগিয়ে বেশ সুযোগ সুবিধা ভোগ করেছে সে। সিনিয়রদের রেগিংয়ের হাত থেকে বাঁচার সঙ্গে সঙ্গে পাচ্ছে বেশ সম্মানও। আর কি লাগে? তাছাড়া এই কথা তো নীলের জানারও কোনো চান্স নেই, তাই বেশ শান্তিতেই আছে সে। কাল বাদে পরশু ভার্সিটিতে পহেলা ফাল্গুন উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আর সেখানকার উদ্বোধনী
নৃত্যের দলে রয়েছে তিহু আর মাহা দুজনে। ক্লাস শেষে ভার্সিটি ক্যাম্পাসে সবুজ চত্বরে বসে অনুষ্ঠান নিয়েই বিভিন্ন আলোচনা করছে তিহু, মাহা, সঙ্গে জনকয়ক তাদের আরো কিছু বান্ধবীরা, ইমা, কায়া, নিদ্রা, রোজা সহ আরো অনেকে। হঠাৎই নিদ্রার ফোন বেজে ওঠায় সেখান থেকে উঠে গেল সে। আলোচনার মাঝে হঠাৎ নিদ্রার এমন উঠে যাওয়ায় তিহু বলল, আজ কেউ নেই বলেন, নইলে আমিও দেখিয়ে দিতাম। তার কথা শুনে কায়া বলল, দেখো, আমাদের নেতার বউ বলে কি সে নাকি সিঙ্গেল। কায়া এমন কথায় মাহা তিহুর দিকে চেয়ে হেসে মনে মনে বলল, ও যে কি ভণ্ড তা তো শুধু আমিই জানি। ইমা বলল, তাহলে এটাই সিলেক্ট তো যে আমরা লাল পেরে বাসন্তী রঙের শাড়ি পরবো? না, আমি তো ভাবতেছি সাদা বিধবাদের মতো শাড়ি পরে আসবো। পয়লা ফাল্গুনের দিন কেউ রঙিন শাড়ি পরে নাকি? তিহুর এমন কথায় হেসে উঠল উপস্থিতি সকলে। তারা মাহার দিকে ফিরে বলল, মাহেরের আসলেও ধৈর্য আছে। তিহু যে পরিমাণ ঘাড়তেরা, আল্লাহ, ওকে এতদিন কেমনে যে তুই সহ্য করছিস আল্লাহ জানি। এতে সহ্য করার কি আছে? তোরা যদি আবালের মতো প্রশ্ন করিস তাহলে সেই দোষ কি আমার? একটু আগেই তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে লাল পেরে বাসন্তী রঙা শাড়ি পরা হবে। তারপরেও কেন ইমা আবার একই প্রশ্ন করছে? নিদ্রা ফোনটা ধরতে ধরতে দ্রুত গেটের সামনে এসে দাঁড়ালো। সেখানে আগে থেকে অপেক্ষা মানছিল ইফাজ। তড়িঘড়ি করে তাকে আসতে দেখে ইফাজ বলল, থাকো কোথায় তুমি? ফোন ধরতে কি বেশি কষ্ট হয়ে যায়? সেই কখন থেকে তোমাকে ফোন দিয়ে চলেছি। নিদ্রা দ্রুত এগিয়ে এসে বলল, এত রাগ করার কি আছে? বললাম তো সরি। তুমি যখন নীল ভাইয়ের সাথে মিটিংয়ে থাকো তখন কি আমি কখনো তোমাকে বলেছি কেন ফোন ধরনি? এখানে নীল ভাইয়ের কথা আসলো কোথা থেকে? কোত্থেকে মানে? তুমি যেমন নীল ভাইয়ের সাথে মিটিংয়ে ব্যস্ত থাকো আমিও তেমনই তার ওয়াইফের সাথে তার ফিয়ন্সির সাথে ভার্সিটির একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করছিলাম। নিদ্রার এমন কথায় ইফাজ অবাক কণ্ঠে বলল, নীল ভাইয়ের ফিউন্সি মানে? ফিয়ন্সি? ইমা, তুমি জানো না নীল ভাইয়ের ফিয়ন্সি তো আমার সাথেই পড়ে, একই ডিপার্টমেন্টে। ইফাজ ব্রু কুচকে তাকালো নিদ্রার। যেখানে নীলার সঙ্গে সার্বক্ষণিক ওঠা বসা তার, সেখানে নীলের ফিয়ন্সির কথা সে জানে না, অথচ তার গার্লফ্রেন্ড জানে। কেমনে কি? তোমার মাথা ঠিক আছে তো? ভাইয়ের ফিউন্সি কি করে আসবে? ভাইয়ের সঙ্গে সার্বক্ষণিক থাকি আমি। ওয়ান কাইন্ড অফ ভাইয়ের ডান হাত আমি। সেখানে আমি কিছু জানি না, তুমি জানো। আহারে, নীল ভাইয়ের ডান হাত রে আমার। ডান হাত না, ছাতার মাথা তুমি। সব কিছু জানো আর এইটা জানো না তিহুকে সঙ্গে এমপি সাহেব নিজে তার পরিচয় গোপন রাখতে বলেছেন। ইফাজ এবার সত্যি সত্যি কনফিউজে পড়ে গেল। তাহলে কি নিদ্রার কথা সত্যি? তাছাড়া সে তো নীল ভাইয়ের মায়ের কাছেও শুনেছিল একদিন হুট করেই তাদের সামনে নীল ভাইয়ের বউকে হাজির করবেন তিনি। তাহলে কি এটাই সেই মেয়েটা? সে দ্রুত নিদ্রার দিকে ফিরে বলল, কোথায় সেই মেয়েটা? নিদ্রা তৎক্ষণাৎ ক্যাম্পাসের মধ্যে থাকা একটা মেয়ের দিকে আঙুল তুলে দেখালো। ইফাজ নিদ্রার আঙুল অনুসরণ করে সেদিকে দৃষ্টি মেলতেই দেখতে পেল অনেকগুলো মেয়ের মাঝখানে বসে আছে একটা মেয়ে। পরনে অফ হোয়াইট কালার পাকিস্তানি ড্রেস, হালকা লালচে চুলগুলো বাঁধনহারা। হালকা বাতাসে বিক্ষিপ্তভাবে উঠছে তারা। চুলগুলো মুখের ওপর এসে পড়ায় ভালোভাবে বোঝা যাচ্ছে না মেয়েটির মুখ। তবে ইফাজ যতদূর বুঝলো মেয়েটির সৌন্দর্য নেহাতি কম নয়। যদিও তাকে বেশ ভালো করে দেখা যাচ্ছে না, তবুও লাবণ্যময়ী মেয়েটাকে একবার নিজেদের প্রিয় ভাইয়ের পাশে কল্পনা করলো সে। মাশাআল্লাহ, ভালোই মানিয়েছে তাদের। তবে ইফাজ এখনো বিশ্বাস করতে পারছে না যে তাদের প্রিয় ভাই তাদেরকে কিছু না জানিয়ে পাত্রী ঠিক করে রেখেছে। ভার্সিটির ক্লাসের রিহার্সাল শেষ করে প্রধান সড়কের পাশের ফুটপাত ধরে গল্প করতে করতে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎই পেছন থেকে কেউ একজন তিহুর মাথায় এক গাঁটটা বসিয়ে দিল। হঠাৎ এমন আঘাতে মৃদু শব্দ করে পেছনে তাকালো সে। পিছনে উপস্থিত ব্যক্তিটাকে দেখে দাঁতে দাঁত চেপে সে বলল,
তুই? তিহুর দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো মাহাও। উপস্থিত ব্যক্তিটাকে দেখে সে অবাক হয়ে বলল, তুই কখন আসলি? তাদের পেছনে দাঁড়িয়ে আছে দুই নিবিড় সখীর আরেক সঙ্গী, ছিপচিপে গড়নের মাঝারি আকৃতির এক তামাটে পুরুষ, রিশাদ আহমেদ। রিশাদ অবশ্য তাদের দুইজনের বেস্ট ফ্রেন্ডই বলা চলে। তারা তিনজনই একসাথে চান্স পেয়েছিল ঢাবিতে। তবে একটা সমস্যার দরুন ঢাকায় আসতে কিছুদিন বিলম্ব হলো রিশাদের। কিন্তু হুট করেই তাকে দেখে অবাক হলো তিহু, মাহা দুজনেই। মাহার জবাবে রিশাদ কিছু বলার আগেই তিহু বলল, কবে আসলো সেই কথা না হয় পরে শুনবো, তার আগে বল আমার মাথায় মারলি কেন? রিশাদ আবারও তিহুর মাথায় আরেকটা গাঁটটা দিয়ে বলল, বেশ করেছি, আরেকবার শোন, আবার মারবো। তিহু তাকে কিছু বলতে যেতেই মাহা বলল, রাস্তার মাঝখানে কি করছিস তোরা? ও আমার মাথায় মারলো কেন? সেটা না হয় বাসায় গিয়ে শোনা যাবে। আর ঋষাদ, তুই থাকার ব্যবস্থা করতে পেরেছিস তো? থাকার ব্যবস্থা করতে পারবো না মানে? আমায় চিনিস, আমি যে জায়গায় যাই জায়গার ফ্ল্যাটের লোকজনই আমার জন্য বাসা ছেড়ে দিবে। ও লে আইসে আমার নবাবজাদা। তারা তিনজন মিলে এমনই হাজারো বন্ধুত্ব সুলভ দুষ্টুমিপূর্ণ কথা বলতে বলতে এগিয়ে চলল বাসার দিকে। হঠাৎই রিশাদ তিহুকে বলল, বান্ধবী, বইলা ফেল, কান খোলাই আছে। শুনলাম তোরা নাকি ঢাকা শহরে এসে গুন্ডামি শুরু করেছিস। ওয়ান কাইন্ড অফ। মাহা নাকি একটার মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের জায়গায় তুই যদি থাকতিস না, তাহলে ওই জায়গায় বেটা বাঁচতো কিনা সন্দেহ। সেটা ঠিক, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোর নাকি এলাকার এমপির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। কথাটা বলেই হেসে দিল রিশাদ। তা দেখে তিহু বলল, ওই দিন যদি ওই বেড়ার কথা না বলতাম না, তাহলে এতক্ষণ আর বাইরে থাকতে পারতাম না, সোজা লাল দালানে। তাই বলে সরাসরি নেতার বউ? তোকে এত কথা কে বললো রে? রিশাদ মাহার দিকে ফিরে বলল, আমার বান্ধবী আছে না? ও আই সি, তাই বল। তা তুই কি তোর বান্ধবীকে ভালো বললি? আমি মারলেও ওই লোকের লেগেছে কি লাগেনি সেটা জানি না, কিন্তু ওই বেডি তো সরাসরি মাথায় ফাটিয়ে দিয়েছে। ওই ব্যাটার কপাল ভালো যে ওখানে পুলিশ চলে এসেছিল, না হলে ওর যে আরো কি কি ফাটাতাম গড নোজ। এই না হলে আমার বেস্টি, চালিয়ে যাও বেইব, আমি তোমার সাথে আছি। আইসান ভাই, ঘড়ির কাঁটায় রাত 12টা চলমান। শীতের নিস্তব্ধ এক গভীর রজনী। আয়াজ এহসান এসেছে নীলের কাছে। প্রায় রাতে দলীয় সদস্যদের সাথে ছোটখাটো একটা আলোচনা সভা করার অভ্যেস আছে নীলের। আজকেও ঠিক তেমনই একটা ছোটখাটো মিলনায়তন থাকায় সেখানেই যাচ্ছিল সে। হঠাৎ এই নিস্তব্ধতার মাঝে এক মেয়েলি রিনরিনে কণ্ঠে থমকালো তার পদচারণা। কণ্ঠটা তার অতি পরিচিত ঠেকলো। চমকে পিছন ফিরল সে। তার পিছনে দাঁড়িয়ে আছে নীল স্কার্ট আর অফ হোয়াইট টপসে আবৃত এক অষ্টাদশী কন্যা। ঝাড়বাতির স্বচ্ছ আলোয় তার সুশ্রী মুখাবয়ব স্পষ্ট। মুহূর্তেই তাকে চিনে ফেলল আয়াজ। মেয়েটি আর কেউ নয়, তাদের প্রিয় নেতা ওয়াজ খান নীলের একমাত্র ছোট বোন ওয়াসফিয়া খান নাহা। তাকে দেখে আয়াজ অপ্রস্তুত হেসে বলল, কিছু বলবেন না? হুম, বলো। শব্দগুলো যেন কণ্ঠ দিয়ে বেরি হতে চাচ্ছে না নাহার, অথচ তার আছে অনেক কিছু বলার। নিজেকে ধাতস্থ করে শুকনো একটা ঢোক গিলে সে শুধু বলল, এত রাতে? আয়াজ সামান্য হেসে বলল, আসলে স্যার আসতে বলেছিলেন এজন্য। ও, নাহা কথাটা বলেই চুপ হয়ে গেল। আয়াজ মুহূর্ত খানিক দাঁড়ালো নাহার আর কিছু বলার অপেক্ষায়, তবে সে নিশ্চুপ। তাই আয়াজও আর দাঁড়ালো না। সে চলে যেতেই নাহার হাত মুষ্টিবদ্ধ করে পা দুটি দিয়ে ফ্লোরে সামান্য আঘাত করে বসলো। তুই কোনো দিনই কি আইসান ভাইয়ের সামনে ঠিকমতো কথাও বলতে পারবি না? একটু আগেই না কত প্র্যাকটিস করলি, আর এখানে এসে সব গুলিয়ে খেয়ে ফেলেছিস। শুধু শুধু কি আর নিহিত ভাই তোকে হাবলি বলি? ঠিকই বলে। নিজেকে হাজারটা ভৎসনা দেওয়া শেষে মুখটা বাংলার পাঁচের মতো করে রুমের দিকে পা বাড়ালো নাহা।
তাহলে কালকে ফাইনাল শিওর বল, কিন্তু যদি তোরা শিওর হোস তাহলে আমি কোনোভাবে আম্মাকে রাজি করাতে পারলেই কেল্লা ফতে, বাবাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না। বন্ধুদের সাথে নাইট আউটে ঢাকার বাইরে যাওয়ার জন্য শীতের এমন রুক্ষ হওয়ার মাঝেও ছাদে দাঁড়িয়ে প্ল্যান করেছিল নিহিত। কেননা রুমে কথা বলাটা অত্যন্ত রিস্কের, যদি কেউ শুনে ফেলে। এমনিতে এই বাড়ির কারোরই নাইট আউটে যাওয়ার অনুমতি নেই, তার উপর আবার ঢাকার বাইরে। ওরে বাপরে, বাড়ির কর্তা যদি জানতে পারে তাহলে খবর আছে নিহিতের। হঠাৎই পেছনে কারোর উপস্থিতি অনুভূত হয় তার। তৎক্ষণাৎ পেছনে তাকাতে সে দেখতে পায় কোমরে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে তার জীবনে একমাত্র সমস্যার সৃষ্টিকারী, তার বড় ফুপুর ছোট মেয়ে রাউফিয়া হক ওরফে রাফা। রাফাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নিহিত। গেল রে গেল, সবটা গেল। যার থেকে বাঁচার জন্য এই শীতের তীব্রতার মাঝেও ছাদে এসে দাঁড়িয়েছে সেই ভূতনিটাই পেছনে তার। নিহিত দ্রুত কল কেটে ফোনটার রেলিং এর ওপর রেখে এগিয়ে যায় তার দিকে। এদিকে রাফা কোমরে হাত বেঁধেই বলে, আরে ব্যাস, নাইট আউট, ওএমজি, এটা তো এক্ষুনি বড় মামুকে না জানাতে পারলে আমার পেটের ভাত হজমই হচ্ছে না। ওকে নিহিত ভাই, বেস্ট অফ লাক, আমি এক্ষুনি যাচ্ছি মামুর কাছে। কথাটা বলে সে পা বাড়াতে যেতেই পেছন থেকে তার হাতটা খপ করে ধরে বসে নিহিত। ভূতনির বাচ্চা ভূতনি, আজকে তোকে এই ছাদে থেকে ফেলে দিব আমি, তখন উপরে গিয়ে বড় মামুর কাছে নালিশ করিস। নিহিতের এমন কথায় কিছুটা ভয় পায় রাফা। ঠোঁট নাড়িয়ে বড় মামুকে ডাকতে যাওয়ার আগেই নিহিত এক হাতে চেপে ধরে তার কোমল ওষ্ঠদ্বয়। ভয়ে চোখ বড় বড় হয়ে যায় রাফার। মৃদু গোঙানি দিতে থাকে সে। তা দেখে নিহিত বাঁকা হেসে বলে, কি হলো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? এমনি সময় তো বকবক করে আমার কানের পোকাগুলো নাড়িয়ে দিস, এখন কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ, ষোড়শী কন্যাটার এবার সত্যি সত্যি ভয় হতে লাগলো। তার থেকে বয়সে প্রায় 5 বছরের বড় এক ঝিপঝিপে গরনের সুঠাম দেখি পুরুষের সামনে নিজের ক্ষীণ শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগেও লাভ হলো না, যেন এক চুলও নড়ল না নিহিত। এদিকে রাবার এমন বাজার আপ্রাণ চেষ্টায় থাকে, তাকে ধাক্কা দেওয়ার ব্যাপারটা বেশ উপভোগ ঠেকছে নিহিতের কাছে। ভীত রাফা এবার চোখ দিয়ে অনুনয় করতে লাগলো। এবার বেশ মায়া হলো নিহিতের। সে তার মুখটা ছেড়ে দিয়ে বলল, এইটুকু বয়সে চোখে এত মায়া কোথা থেকে আসে তোর, পিচ্ছি কোথাকার? যা আমার সামনে থেকে। আর আমার নাইট আউটের কথা যদি কেউ জানতে পারে তাহলে মনে রাখিস, ওই শাওড়া গাছের পেতনি দিয়ে তোর ঘাড় মটকাবো। নিহিতের থেকে ছাড়া পেয়ে রাফা জোরে একটা নিঃশ্বাস নিল। অতঃপর ফের দুষ্টু হেসে বলল, কেন কেন, শেওড়া গাছের পেতনি দিয়ে কেন? পেতনি কি তোমার বউ নাকি? হুম হুম, দাঁড়া দেখাচ্ছি পেতনি আমার বউ কিনা। কথাটা বলেই সে রাফার পিছু নিতেই রাফা এক ছুটে চিলে কোঠার সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে যেতে বলল, নাইট আউটের কথা কাউকে বলি বা না বলি, শেওড়া গাছের পেতনি যে তোমার বউ, এটা সবাইকে বলবো। রাফা নিচে চলে যেতেই তার দিকে ফিরে নিহিত মুচকি এসে বলল, পাকনা কোথাকার। বহুদিন পর সবার অনুরোধে আজ ঘরের কোণে পড়ে থাকা গিটারটা হাতে নিয়েছে নীল। গিটারের স্ট্রিংয়ে তার সূক্ষ্ম হাতের আছড়ে টুংটাং শব্দ হচ্ছে। কি গান গাইবে বুঝতে পারছে না সে। হঠাৎই স্মৃতির পাতায় একটা সুর হানা দিতেই গলা খাকারি দিয়ে সে গেয়ে উঠল, সারা রাত ভোর চোখের ভেতর, সারা রাত ভোর চোখের ভেতর, স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর, থাকি তবু ঘর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা।
দলের সকলে প্রিয় নেতার কণ্ঠে এমন গানে মুগ্ধ হয়ে চেয়ে আছে। নীল এবার বেশি জোরে গিটার বাজিয়ে গিয়ে বলল, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো কল্পনা। উঠল। নীলের কণ্ঠস্বর যেন মিলিয়ে গেল নিস্তব্ধ সেই শিথিরের হিমেল হাওয়ার মাঝে। আহাত, ইনান, ফরহাদ সহ উপস্থিত সকলে একসাথে বলে উঠল, ও ভাই, আপনার যে কণ্ঠ না। হালকা হাসলো নীল। ঠিক তখনই ইফাজ বলল, ভাই গানটা কি আমাদের ভাবিকে ডেডিকেট করে গাইলেন? তৎক্ষণাৎ কুঁচকে গেল প্রিয় নেতার নীল মণিযুক্ত চোখের ওপরে থাকা কৃষ্ণ কালো হৃদয়ে। তবে সে কিছু বলার আগে উপস্থিত সকলে অবাক হয়ে বলল, ভাবি মানে? সেটা না হয় ভাইয়ের কাছেই শোনো। আমার কাছে শুনবে মানে? কি উল্টোপাল্টা কথা বলছিস? ভাই এখন অন্তত আর মিথ্যা বলিয়েন না, আমি সবটা জানি। এমনিতেই তো আমাদের অজান্তেই ভাবিকে পছন্দ করে রাখছেন, তার উপর কিনা আমাদের গার্লফ্রেন্ডকে ডিপার্টমেন্টের। যাই হোক ভাই, আপনার চয়েস আছে বলতে হবে। ভাবি কিন্তু মাশাল্লাহ। হোয়াট রবিশ, আর ইউ ক্রেজি? এসব উল্টোপাল্টা কথা কে ঢোকায় তোদের মাথায়? ভাই এখনো আপনি হয়তো জানেন না, নিদ্রাও কিন্তু ঢাবিতে চান্স পেয়েছে আর আইন অনুষদেই। আর এটা শুধু নয়, পুরো আইন অনুষদ জুড়ে সবাই জানে, শুধু আমাদেরই আপনি বললেন না। নীলের এবার সত্যি মেজাজ গরম হতে লাগলো। কি সব বলে যাচ্ছে ইফাজ তখন থেকে। তবে নীল কখনোই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। সে খুবই স্থিরধী সম্পন্ন পুরুষ। তবে সে বুঝতে পারছে না কেন কোনো মেয়ে তাকে নিয়ে এমন অদ্ভুত পরিচয় রটাবে। কিন্তু এখন সবার সাথে জানার বিষয় মেয়েটিকে। তাই নীল ইফাজের দিকে ফিরে বলল, মেয়েটির নাম কি রে? ইফাজ সহ উপস্থিত সকলের এবার সত্যি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কেননা সবারই নীলকে খুব ভালো করে চেনা। এমন অসময়ে হাসি ঠাট্টা করার মতো পুরুষ একদমই নয় সে। তবে মেয়েটি কি মিথ্যা বলছে? ইফাজ বহু কষ্টে মনে করার চেষ্টা করলো নিদ্রা তাকে কি নাম বলেছিল। অবশেষে মনে পড়তেই সে নীলের দিকে চেয়ে বলল, ভাই তিহু বা এই টাইপ কিছু। কোথায় পড়ে বললি? ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রথম বর্ষে। নীল বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, ও আই সি। তাহলে তো এবার দেখতেই হচ্ছে কে সেই মহিয়সিনী যে আমার পরিচয় নিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। আকাশে আজ ফাল্গুনি আবির ছড়িয়ে পড়েছে। বাতাসে পলাশের গন্ধ আর মনের কোণে গোপন সুরের গুঞ্জন। ভোরের নরম আলোয় কুয়াশার ওড়না সরে গিয়ে প্রকৃতির লাবণ্য বেরিয়ে এসেছে। শিমুল আর পলাশের ডালে ডালে লাল রঙের আগুন লেগেছে। প্রকৃতি যেন তার পুরনো জীর্ণ বসন বদলে এক নতুন রঙে সেজেছে। কোকিলের কুহুতান আজ কর্ণকুহুরে পৌঁছাচ্ছে আগমনী সুর হয়ে। পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার দল মাথা তুলে দাঁড়িয়েছে। পত্রে পত্রে আজ নতুন প্রাণের বার্তা। আজ পহেলা ফাল্গুন। ফাগুনের রং লেগেছে সমগ্র ঢাকা জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ধীরে ধীরে এসে থামল রলস রয়েস পান্থম মডেলের কালো গাড়িটি। সেখান থেকে বেরিয়ে আসলো এলাকার জনপ্রিয় নেতা সাহেব ওয়াহাজ খান নীল। তার পরনে আজ গতানুগতিক শুভ্র পাঞ্জাবির পরিবর্তে নীল পাঞ্জাবির রঙিন ছটা, যা তার শৈল্পিক দেহে ছড়াচ্ছে এক অনন্য মুগ্ধতা। কতদিন পর যে এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সে পা রাখলো তার ঠিক নেই। প্রতি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তারা তবে আসার সময় কই বিশেষ অনুষ্ঠানাদি ব্যতীত কোথাও যাওয়া হয় না তার। কিন্তু আজকের এই আসাটার কারণ সম্পূর্ণ ভিন্ন। লোকচক্ষে তাদের প্রিয় নেতা এসেছে তাদেরই আমন্ত্রণে। তবে নীল সে এসেছে শুধুমাত্র সেই মহিয়সিনীর খোঁজে। এজন্যই আসার ব্যাপারে আগাম কোনো বার্তা সে পাঠায়নি। যদি তার আসার কথা জানতে পেরে সে মেয়েটি না আসে, তাই এমনই হুট করে আজ হাজির হয়েছে সেখানে। গাড়ি থেকে নেমে অতি সাধারণ লোকের মতোই সে হেঁটে প্রবেশ করেছিল
বিশ্ববিদ্যালয়ের বকুলতলার দিকে। আজ তার সাথে একটা বডিগার্ডও নেই, সম্পূর্ণ সাধারণ স্বাভাবিক একজনের মতোই এসেছে সে। সে যখন প্রায় এগোচ্ছে ঠিক তখনই পেছন থেকে দ্রুত ছুটে আসা কারোর সাথে ধাক্কা লাগলো তার। নীল দ্রুত পিছনে ঘুরে দেখলো উচ্চতায় তার কাঁধসম এক রমণী, সুদীর্ণ অক্ষিপল্লব বিশিষ্ট ডাগর ডাগর চক্ষু মেলে চেয়ে আছে তার দিকে। রমণীটির সৌন্দর্য যেন সৌন্দর্যের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে, এতটাই আবেদনময়ী লাগছে তাকে। তবে নীলের মনে হচ্ছে সে আগেও কোথাও এই মেয়েটিকে দেখেছে। সে যখন তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে বিশ্লেষণ করতে ব্যস্ত, ঠিক তখনই মেয়েটি বলে উঠল, সরি আই এম রিয়েলি সরি। আসলে আমি একটু তাড়াহুড়ে আছি তো, এই জন্যই আপনাকে দেখতে পাইনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই রেশমি চুড়ি আবৃত দু হাতে পরনের শাড়িটি উঁচু করেই সে দৌড় লাগালো বকুলতলার উদ্দেশ্যে। নীল তখনও চেয়ে আছে রমণীটির পানে, তার ফর্সা দেহটা আবৃত লাল পেরে বাসন্তী রঙা শাড়িতে। তবে অতি আশ্চর্যের বিষয় হলো রমণীটির চুল। সুদীর্ঘ কেশ রাজের অধিকারিণী সে। নীল আগে কখনো এত লম্বা চুল দেখেনি। খুব বড়জোর মুন্নির চুলগুলো তাও তো, তবে রমণীটির চুল হাঁটু থেকেও 2 ইঞ্চি নিচ ছুঁয়েছে যেন। রমণীটি দৃষ্টির আড়ালে চলে যেতেই ধ্যান ভাঙল নীলের। এতক্ষণ এমন বোকা দৃষ্টি মেলে চেয়ে থাকার জন্য নিজেকে হাজারটা ভৎসনা জানালো সে। অতঃপর পা বাড়ালো বকুলতলার উদ্দেশ্যে। বকুলতলা প্রাঙ্গণ আজ যেন এক নতুন রূপে সেজে উঠেছে। পলাশ আর শিমুলের স্নিগ্ধ রং আর তার চাবিধারে ছড়িয়ে আছে অপার্থিব মুগ্ধতা নিয়ে। গাছের শাখায় শাখায় নবকিশলয়ের উকিঝুঁকি। আর এই রঙের উৎসবে নবীন প্রাণীরা যেন এক অনির্বচনীয় সুরে মেতেছে। সাধারণত পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ এই ধরনের অনুষ্ঠানগুলো বকুলতলাতেই আয়োজিত হয়, কোনো বিশেষ জমকালোভাবে নয়, তবে এক অনবদ্য সৌন্দর্যের ঝলকানি নিয়ে। প্রতিটা নবপ্রাণ জেগে ওঠে নবদিনের উচ্ছ্বাসে। আজও তার ব্যতিক্রম নয়। বকুলতলাতেই আয়োজিত হয়েছে ফাল্গুন অনুষ্ঠানের, তবে একটু অন্য রকম আঙ্গিতে। উন্মুক্ত জনস্রোতের জন্য আসনের পাশাপাশি আসন সজ্জিত হয়েছে সকল শিক্ষকের জন্য। মঞ্চের ঠিক বিপরীত ধারে বসে আছে শিক্ষকবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে উদ্বোধনী নৃত্য। শিক্ষকদের সঙ্গে সঙ্গে ব্যাপক পুলকিত দৃষ্টি মেলে চেয়ে আছে উপস্থিত জনশ্রোতা। নীল এগিয়ে গেল ভার্সিটির ভাইস চ্যান্সেলর ভিসি এর সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে নীলকে দেখে ব্যস্ত হয়ে পড়ল সকলে। নৃত্যশিল্পরা তখনও রিহার্সাল রুমে। বাকি সকলে নীলকে দেখে এক প্রকার অবাক হয়ে ব্যস্ত হয়ে পড়েছে তার আসনের জন্য। নীল সবাইকে শান্ত করে উপস্থিত সাধারণ জনগণের মতোই একটা সাধারণ চেয়ারে বসল। উপস্থিত সকলে ছাত্ররা তার পাশে একজোট হয়ে দাঁড়িয়ে গেল। কেউ বা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার পানে। এটাই তো তাদের নেতার বিশেষত্ব, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথেই সহজে মিশে যান তিনি। তবে বসার আগে সে ভাইস চ্যান্সেলর ভিসি এর সাথে একান্তে কিছু একটা বলল। ভিসি স্যার সামান্য হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। মুহূর্ত কয়েকের মাঝে শুরু হলো উদ্বোধনী নৃত্য। বেজে উঠল ফাল্গুনের এক অতি পরিচিত গান, ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায়, মন মাতানো মোহনায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায়, মন মাতানো মোহনায়। শুরু হলো এক ঝাঁক রমণীর এক অনবদ্য নৃত্য পরিবেশনা। সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। তবে নীলের চোখ যেন আটকে গেছে এক রমণীর পানে। সকালে সে মেয়েটি না? হ্যাঁ, সেই তো। মেয়েটা এত ভালো নাচ জানে, মাইন্ড ব্লোয়িং। নীলের দৃষ্টি যেই সরছেই না। হঠাৎই কোথা থেকে জানি একদল তরুণী এসে তাদের সবার ওপর রঙিন আবির ছড়িয়ে দিল। কেশবতী সেই মেয়েটির স্রোতস্বিনী বিক্ষিপ্ত তরঙ্গের ন্যায় এক ঝাঁক কেশ রাশি রঙের হয়ে উঠল আবিরের রঙে।
নীলের এক অদ্ভুত রকম অনুভূতি হলো মেয়েটিকে এই রূপে দেখে, যা আগে কখনো তার কঠোর হৃদয় দোলা দেয়নি। নাচ শেষে মঞ্চ থেকে নেমে তিহু নিজের বিক্ষিপ্ত কেশ রাশিকে যখন বাঁধনে আনতে আর তার উপর ছড়িয়ে থাকা আবিরগুলো সরাতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ ভার্সিটির একমাত্র একজন স্টাফ এসে বলল, তিহু, কিছু বলবেন আন্টি? মহিলাটি সামান্য হেসে বলল, তোমাকে ভিসি স্যার ডাকছে। তিহু অবাক হয়ে বলল, আমাকে? তোমাকেই। তিহু বেশ অবাক হলো। ভিসি স্যার হঠাৎ তাকে কেন ডাকতে যাবে? আর আজকে তো যাই হোক, সে আর কৃষি কথা না বাড়িয়ে সালমাকে বিদায় জানিয়ে এগিয়ে চলল ভিসি স্যারের রুমের দিকে। ভিসি স্যারের রুমের সামনে এসে সামান্য থমকালো সে। সেখানে এসি অন করা। শীত চলে গেছে ঠিকই, তবে এখনো এসি চালাবার মতো ততটা গরম পড়েনি। গলা খাকারে দিয়ে মিহি কণ্ঠে দরজার ওপর পাশ থেকে এসে বলল, মে আই কাম ইন স্যার? ভিসি স্যারের রুমের ইজি চেয়ারটাকে উল্টো দিকে ফিরে বসে আছে কেউ একজন। সে উত্তর না দিয়ে বরং নিজের হাতের ইশারায় তিহুকে ভেতরে আসতে বলল। তিহু সামান্য ব্রু কুচকে ভেতরে গেল। বেশ ঠান্ডা লাগছে তার, তবে রুমে কোথাও নেই ভিসি স্যার। সে একবার আশপাশটাকে ভালো করে তাকালো, কিন্তু কোথাও নেই তিনি। আর চেয়ারে বসা মানবটাও সে তখন থেকে উল্টো দিকে ফিরে বসে আছেন। তিহুর এবার মেজাজ খারাপ হতে শুরু করলো। কথা বলবে না তাহলে ডেকেছে কেন? সে গম গমে কণ্ঠে কিছু বলার আগেই অপর পাশ থেকে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসলো, ইন্ট্রোডিউস ইউরসেলফ। কি? অপর পাশে থাকা আগন্তুকটি বলল, ইংরেজি বোঝো না? ওকে ফাইন, তোমার পরিচয় দাও। নাম কি তোমার? তিহুর মেজাজ এবার সত্যি সত্যি খারাপ হয়ে গেল। সে ইংরেজি কেন বুঝতে পারবে না? সে তো ওই লোকটার অহেতুক প্রশ্নে বলেছিল কি, কিন্তু এই লোকটা কি কৌশলে তাকে অপমান করলো? এমনিতেই এই ঠান্ডা হাওয়ায় শীত শীত করছে, তার উপর ওই লোকের এমন কথায় রাগে শরীর রিরি করে উঠল তার। দাঁতে দাঁত চেপে সে বলল, আমি কেন ইংরেজি বুঝতে যাব না? হ্যাঁ, আই নো ইংলিশ ভেরি ওয়েল, কিন্তু আপনি এটা বলুন, আমি কেন আমার পরিচয় আপনাকে দিতে যাব? আগন্তুক লোকটি ফের থমথমে কণ্ঠে বলল। কারণ আমি জানতে চাই। তিহু মুখ বাঁকিয়ে তার কথা বিকৃত করে বলল, কারণ আমি জানতে চাই। আপনি জানতে চাইলেই কি আমার পরিচয় আপনাকে দিতে হবে? অফকোর্স। কেন? আপনি কে বে? তোমার ভুয়া জামাই বে। তিহু চমকে তাকালো। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে সে বলল, মানে? নীল ইজি চেয়ারটা ঘুরিয়ে তিহুর দিকে ফিরতে ফিরতে বলল, মানে আমি এমপি ওয়ালিদ খানের একমাত্র ছেলে ওয়াহাজ খান নীল, যার ভুয়া বউ হিসেবে তুমি ভার্সিটিতে ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছ। এম আই রাইট? নীল তিহু একে অপরকে দেখে দুজনেই অবাক হলো। একজনেরও চিনতে বাকি রইল না অপরকে। সকালে হালকা মেকআপের দরুন নীল তিহুকে চিনতে না পারলেও এখন বেশ ভালো করেই চিনতে পেরেছে অশুভ মেয়েটাকে। দুজনে একসঙ্গে বলল, আপনি? চিউ। নীল দ্রুত ইজি চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। তিহু অবাক হয়ে বলল, আপনি ওয়াহাজ খান? জাস্ট শাট আপ ইউ লায়ার। সেদিন আমার সাথে ওরকম রাফ বিহেভ করেছো আর আমার পরিচয় নিয়ে পুরো ভার্সিটিতে ত্রাস ছড়াচ্ছ। তিহু একটা শুকনো ঢোক গেল। এবার কি হবে? মানে যার পরিচয় নিয়েও এতদিন বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে সেটা আর কেউ নয়, সেই লোকটাই যাকে সে আগের দিন যাচ্ছে না তাই করে কথা বলেছিল। তিহু চোখ বড় বড় করে মনে মনে বলল, তিহু রে, আজকে তুই শেষ। তারপর সে দ্রুত নীলের দিকে তাকিয়ে কোনো রকম পূর্বাভাস ছাড়া পেছন দিকে দৌড় দিতে গেলেই নীল খপ করে হাত ধরে বসলো তার নরম কোমল হাতটা। তিহু অপর হাত দ্বারা নিজের শাড়ির আঁচল খামচে ধরে তীব্র বেগে চোখ দুটো খিচে বন্ধ করে নীলের দিকে ফিরল। তারপর বড় একটা শ্বাস নিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি আর কখনো কোথাও মিথ্যে কথা বলবো না, প্লিজ। এ ব্যাপারটা ভার্সিটি কাউকে জানাবেন না, প্লিজ। আর প্লিজ। সে আর কিছু বলতে গেলেই নীল তাকে থামিয়ে দিয়ে বলল, জাস্ট কিপ ইউর মাউথ শাট। যে প্রশ্ন করেছে তার বাইরে একটা কথা যেন না শুনে, আন্ডারস্ট্যান্ড?
তিহু চোখ দুটো বন্ধ রেখেই বলল। আচ্ছা। নীল তার হাত ছেড়ে দিয়ে বলল, Introduce yourself. At first, tell me your name. তিহু এক নাগারে বলতে লাগলো, আমার নাম নুরাইন হক তিহু, বাবা নওশাদ হক, মা তৈয়বা জামান, দাদা নুরুজ্জামান হক। সে আর কিছু বলতে যাবার আগেই নীল তাকে থামিয়ে দিয়ে বলল, Shut up. আমি শুধু তোমার নাম জানতে চেয়েছি, তোমার 14 গোষ্ঠীর 12টা টানা। শুনেছেন তো আমার নাম, তাহলে এবার আমি যাই। শুনলাম, নুরাইন। ইন্টারেস্টিং, আই লাইক ইট। তাহলে এবার আমি যাই। নীল তার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, যাবেই তো, কিন্তু আমার নামে যে মিথ্যে ঘটনা ঘটিয়েছ তার শাস্তির কি হবে? নীলের এমন কাছাকাছি এগিয়ে আসায় ভীত তিহু 2 কদম পিছিয়ে গেল। ভয়ে ভয়ে বলল, মানে? মানে? তিহু এগোচ্ছে, তিহু পিছিয়েই চলেছে। হঠাৎই কংক্রিটের দেয়ালের সাথে সজোরে ধাক্কা লাগে তার। পিঠে দারুণ ব্যথা লাগার দরুন তার গোলাপে অধৈর্য কচি কিশলয়ের ন্যায় কেঁপে ওঠে। তবে নীল স্থির নেই, সে এগিয়েই চলেছে। হঠাৎ যখন তাদের মাঝে আর মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান, তখনই নীল ঝুঁকতে শুরু করলো। তিহু জোরে এক নিঃশ্বাস নিয়ে শ্বাস আটকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে আর রুমের চলমান শীতলায় শরীর আড়ষ্ট হয়ে আসছে তার। হঠাৎই নীল একদম ঝুঁকে তিহুর কানে কানে ফিসফিসিয়ে বলল, এর কি শাস্তি দেওয়া উচিত? এনি আইডিয়া? তিহু দ্রুত বেগে মাথা নাড়িয়ে বলল, না। নীল বাঁকা হেসে বলল, বাট আই নো। তিহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। তা দেখে নীল আলতো হাতে তার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে মুখটা একেবারে তার কানের পেছনে নিয়ে গিয়ে বলল, মিথ্যাটাকে সত্যি করো। তিহু ফের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল আর কোনো কথা না বলে তাকে ছেড়ে বের হয়ে গেল রুম থেকে। তিহু তখনও তাকিয়ে আছে নীলের দিকে। লোকটা মাত্র কি বলল, যাই বলুক তার কি, এখন শুধু তার এটা যেন প্রয়োজন লোকটা বাহিরে তার মান সম্মানের 12টা বাজালো নাকি। তিহু দ্রুত দোতলার ব্যালকনি দিয়ে নিচে তাকালো। না, নীল কিছুই করেনি। সে নিজের গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে ভার্সিটি ক্যাম্পাস থেকে। তিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কিন্তু হঠাৎই তার মনে পড়ল লোকটির বলা শেষ কথাটা, মিথ্যাটাকে সত্যি করা মানে কি। ফের চিন্তার রাজ্যে পাড়ি জমালো তিহু।